আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ১৩ বছর পর চেচনিয়া সফরে পুতিন যোদ্ধাদেরকে বললেন আমরা অপরাজেয়। এরপর জানিয়ে দিব চীন কেন্দ্রিক পরমাণু প্রকল্প করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। এরপর জানিয়ে দিব ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। আরও জানিয়ে দিব ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সর্বশেষ জানিয়ে দিব রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ ও ভারত সম্পর্কের ভবিষ্যৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ১৩ বছর পর চেচনিয়া সফরে পুতিন যোদ্ধাদের বললেন আমরা অপরাজেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার চেচেন পরিদর্শন করেছেন। সেখানে তিনি চেচেন নেতা রমজান কাদিরভ সহ চেচনিয়ার যোদ্ধা ও স্বেচ্ছাসেবকদের সাথে সাক্ষাৎ করেন। রমজান কাদিরভের যোদ্ধারা ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে এটি ছিল পুতিনের গত ১৩ বছরে উত্তর ককেশাসের এই মুসলিম প্রধান প্রজাতন্ত্রে প্রথম সফর। সফরটি পূর্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত হয়। এমন সময় এই সফর যখন মস্কো তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে। চেচনিয়ার গুডারমেশে অবস্থিত রাশিয়ান স্পেশাল ফোর্সের ইউনিভার্সিটিতে প্রশিক্ষণরত যোদ্ধাদের উদ্দেশ্যে পুতিন বলেন, যতদিন তোমাদের মতো সাহসী পুরুষ রয়েছে আমরা সম্পূর্ণ অপরাজেয়। তিনি আরও বলেন, গণনায় গোলাগুলি করা একটা জিনিস, কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া অন্য। তোমাদের মাতৃভূমির প্রতিরক্ষায় সাহসিকতা ও অভ্যন্তরীণ তাগিদ রয়েছে। চীনকেন্দ্রিক পরমাণু প্রকল্প করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের দুই পরাশক্তি চীন ও আমেরিকা বাণিজ্যিক প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশ দুটির অস্ত্র প্রতিযোগিতাও। সম্প্রতি পরমাণু ক্ষমতা বাড়ানোর দিকে মন দিচ্ছে চীন। সে কথা মাথায় রেখে চীনকে ঠেকাতে বিশেষ পরমাণু প্রকল্পে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত মার্চ মাসে একটি অতি গোপন নথিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন কেন্দ্রিক পরমাণু প্রকল্পের কথা বলা আছে সেই নথিতে। শুধু চীন নয়, উত্তর কোরিয়া এবং রাশিয়ার কথাও মাথায় রাখা হয়েছে ওই নথিতে। বলা হয়েছে ওই দুই দেশ থেকেও যুক্তরাষ্ট্রের দিকে পরমাণু আক্রমণ হতে পারে, তা প্রতিহত করার জন্যই এই নতুন প্রকল্প। নিউ ইয়র্ক টাইমসের দাবি, গত মার্চ মাসে ওই নথিতে সই হয়ে গেল এখন পর্যন্ত হোয়াইট হাউস ওই নথি জনসমক্ষে আনেননি, কোনো ঘোষণাও দেননি। তবে ২০২৫ সালে বাইডেন অফিস ছাড়ার আগে তা কংগ্রেসকে জানানো হবে। ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০,২০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯৩,০০০ ফিলিস্তিনি। মঙ্গলবার ২০ আগস্ট এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা জুড়ে ইসরায়েলি বোমাবর্ষণে মঙ্গলবার কমপক্ষে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে। এর মধ্যে গাজা শহরের মুস্তফা হাফেজ স্কুলে ইসরায়েলি হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে ওই স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। এছাড়া গাজার দের আল বালাহ শহরের জনাকীর্ণ বাজার এলাকায় ইসরায়েল হামলা চালালে আরও ৯ জন প্রাণ হারান। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন
ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা, প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আহ্বান জানান। তিনি বলেন, আমরা এই সংকটের শুরু থেকেই জবাবদিহিতা নিশ্চিতের কথা বলে আসছি। ডুজারিক বলেন, সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মুখপাত্র বলেন, জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন। চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব আশা প্রকাশ করেন, অধ্যাপক ডক্টর ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কথাও বিবেচনা করা হবে। ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে শুক্রবার কিয়েভ সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদি পোল্যান্ডেও যাবেন। কয়েক সপ্তাহ আগেই মোদি রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সে সময় রাশিয়ার প্রেসিডেন্টকে মোদির জড়িয়ে ধরার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিল ইউক্রেন। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে একবারের জন্য রাশিয়ার নিন্দা করেননি। তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন। রাশিয়া যে শুধু ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ তাই নয়, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা দিল্লিকে কম দামে অশোধিত তেল সরবরাহ করছে। রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ ও ভারত সম্পর্কের ভবিষ্যৎ। বাংলাদেশ তার সবচেয়ে উত্তাল সময়ের মুখোমুখি হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশে বিরাজ করছে অস্থিরতা। এ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট পুরনো নানা দুর্দশা এবং নতুন বিদ্রোহের মিশ্রণের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা বছরের পর বছর ধরে দুর্নীতি ও নির্বাচনী জালিয়াতির অভিযোগের সম্মুখীন হয়েছেন। যদিও বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে বেড়েছে, তবে সবাই সেই প্রবৃদ্ধিতে অংশ নেয়নি। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং দুর্বল সামাজিক পরিবেশগুলোর কারণে জনসাধারণের অসন্তোষ ছিল চরমে। বিরোধী দল ও নেতাকর্মীদের ওপর হাসিনা সরকারের দমনপীড়ন সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। তার এই মুক্তি রাজনৈতিক স্বাভাবিক অবস্থা কিছুটা পুনরুদ্ধারের এবং বিরোধীদের আরও উত্তেজিত না করার চেষ্টা বলে মনে করা হয়।